সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। 1 জুলাই থেকে ঘর থেকেও বের হওয়া মানা, বিধিনিষেধ মানাতে মাঠে থাকবে সেনাবাহিনী। মগবাজারে গ্যাস জমে বিস্ফোরণ, হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক পরিদপ্তর। অবসর নয়, পিপলস লিজিং পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট, কমিটি গঠন। এক জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে বিজিবি ও সেনাবাহিনী। সকালে সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, কেউ নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। এবার মুভমেন্ট পাস থাকবে না। 7 জুলাইয়ের পর প্রয়োজনে লকডাউন বাড়তে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 1 তারিখ ভোর 6টা থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউ করে যাচ্ছি। আমরা কোনো বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাই। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ান, পুলিশ তারা সবাই হলে থাকবে। যেমন চাঁপাইনবাবগঞ্জ আমরা খুব স্ট্রিক্টলি ব্লক করে দেওয়াতে অনেক কমে গেছে। সাতক্ষীরাতে ইমপ্রুভ করে গেছে। যেখানে যেখানে আমরা আইসোলেটেড করে দিছি, মুভমেন্টকে রেস্ট্রিক্টেড করে দিছি, সেখানে ইমপ্রুভ করছি। সুতরাং আমরা আশা করি যে 7 দিন যদি সরকার মনে করে আরও 7 দিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে। 3 দিনের বিধিনিষেধের প্রথম দিনে তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। গণপরিবহন, শপিং মল বন্ধ হলেও ভিড় কমেনি রাস্তায়। মানুষ স্বাস্থ্যবিধি মানায় উদাসীন। তারা বলছেন, জীবিকা সচল না রাখলে জীবন হবে দুর্বিষহ। এদিকে নানা উপায়ে আজও ঢাকা ছেড়েছেন দূরের পথের যাত্রীরা। ঢাকার নগর জীবনের এই চিত্র আর 10টা স্বাভাবিক দিনের মতোই। 3 দিনের বিধিনিষেধের তোয়াক্কা নেই কারোরই, তবে চলেনি গণপরিবহন। ব্যক্তিগত গাড়ি কিংবা ছোট যান বন্ধ রাখার কথা, তবে কে শোনে কার কথা? ঠুনকো যুক্তির সাথে ছিল স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। যে করোনা হচ্ছে, বাট করোনা কার হচ্ছে? ঠিক আছে, করোনা কার হচ্ছে নিজে চোখে দেখছে, খুব কম এক্সপিরিয়েন্স আছে। মাস্ক পাই নাই, মেয়েদিকে তেলোয়ার চিন্তা ভাবনা করছে আর কি। মাস্ক পাই নাই, ওই আসে না দোকানে আমিন বাজারের লোয়ার পাই নাই, সুযোগ পাই। পেটে যদি খাবার না থাকে, সেক্ষেত্রে আমি করোনা দিয়ে কি করব বলেন? দিনভর মামলা জরিমানা দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আসলে আমরা বোঝানোর চেষ্টা করতেছি বারবার। হ্যাঁ, আমরা যখনই যে গাড়িটা ধরতেছি সেটার উপযুক্ত কারণ ছাড়া, হ্যাঁ, আর আপনারা জানেন যে পণ্যবাহী এবং রিক্সা বাদে কোনো ব্যক্তিগত কোনো গাড়ি চলবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে, আর যারা উপযুক্ত কারণ দর্শাতে পারতেছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই মানতেছে না, অনেক মাস্ক পরে না, তাদের সাথে আমরা কথা বলতে হয়। গাড়ির ড্রাইভার, হেল্পার মাস্ক পরে না, তাদের সাথে আমাদের কথা বলতে অনেক সময় ঝুঁকিতে থাকি আমরা। সোমবারও ভোগান্তি নিয়ে অনেকেই ছেড়েছেন রাজধানী। গণপরিবহন না পেয়ে উত্তর ও দক্ষিণের বিভিন্ন গন্তব্যে মানুষ ছুটেছে ছোট ছোট গাড়িতে, বাড়তি ভাড়াতেই। এখন কি করবো ভাই, এখন যাইতে হইবে, হাইটে যাইতে হইবে, তাছাড়া তো আমার বুদ্ধি নাই। এখন গাড়ি নাই বিধায় হাইটে চলে যাচ্ছি। এখানে আমিন বাজারে যেতে হবে হেঁটে, অথবা কোনো গাড়ি থেকে গাড়ি তো পাওয়াই যায় না। আর যদিও পাওয়া যায়, সেগুলো এমন দাম চায় কি 10 টাকার ভাড়া চাইতেছে 200 টাকা। উত্তরা থেকে বেরোছি, আমি অনেক রাস্তা হাঁটছি, আবার গাড়িতে আসছি, এখন আবার যে যাচ্ছি, এখন ওই ব্রিজে এখানে দেখি তো কোনো মতো যাওয়া যায় কিনা, ভাঙ্গা ভাঙ্গা। পাড়া মহল্লার দোকানপাট সহ রাজধানীর বাজারগুলোতে ছিল মানুষের আনাগোনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে ঘরমুখো যাত্রীদের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে। ঘাটে এখন যাত্রীর চাপ অনেকটাই কম। বিআরডব্লিউটিসি জানিয়েছে, শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে বর্তমানে 14টি ফেরি সচল রয়েছে। যাত্রীর চাপ কম থাকলেও পারাপারের জন্য গাড়ির জট দেখা গেছে। শিমুলিয়া মোড়ে এবং ঘাটের প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট।
জরুরি প্রয়োজন ও ডাক্তারি কাগজপত্র ছাড়া যাত্রীদের ঘাটে যেতে দেয়া হচ্ছে না। দেশে গত এক মাসে করোনা সংক্রমণ কয়েক গুণ বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে শিগগিরই হাসপাতালে সাধারণ শয্যাও পাওয়া যাবে না বলে হুঁশিয়ার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর রোবেদ আমিন। কিন্তু ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, সেই 19 থেকে 20 থেকে 21, 22 এমনকি প্রায় 23-এর কাছাকাছি পর্যন্ত আমরা পার্সেন্টেজ অফ পজিটিভিটি পেয়ে যাচ্ছি গত 7 দিনের বিভিন্ন সময়ে। আমরা যে সংক্রমণের মাত্রা 21, 22 এবং 23% গুনছি, এভাবে যদি গুনতে থাকি অচিরেই কিন্তু আমরা আসলে এইসব বেডগুলো খালি দেখতে পাবো না। আইসিইউ বেডের সংখ্যা মাত্র 566 ঢাকার বাইরে খালি আছে এবং সেগুলো ফিল আপ হতে আমাদের বিষয়। এদিকে বিধি নিষেধ জারি করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। জেলা পর্যায়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। খুলনা বিভাগে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। খুলনা বিভাগে করোনায় 24 ঘন্টায় 30 জন মারা গেছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1011 জন। খুলনায় করোনা শনাক্তের হার 40.49%। কুষ্টিয়ায় শনাক্তের হার 38%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও 14 জন। রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার শতকরা 27.84%। চট্টগ্রামে মারা গেছে আরও 7 জন। করোনা শনাক্তের হার 28.41%। শনাক্তের এ হার চলতি মাসের সর্বোচ্চ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে 8 জন। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। সিরাজগঞ্জে করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা 41.36%। বাগেরহাটে সংক্রমণের এ হার 46.44%। সারা দেশে গণপরিবহন বন্ধ রাখার কথা বলা হলেও গাজীপুরে পরিবহন মালিক শ্রমিকরা তা মানছে না। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলতে দেখা গেছে কিছু গণপরিবহন। নির্দেশনা অমান্য করে সাভার ও আশুলিয়ায় কিছু বাস ও লেগুনা চলতে দেখা গেছে। পোশাক কারখানা খোলা থাকায় যাতায়াতে দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। এজন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর মগবাজারে বিভিন্ন গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। সকালে পরিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সাংবাদিকদের তারা জানান এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে তারা। এদিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে তারা। এছাড়া বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। রবিবার সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবন। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জন মারা গেছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। আমরা হাইড্রোকার্বনের অস্তিত্ব যেহেতু পেয়েছি, সেহেতু বলতে হবে এখানে ন্যাচারাল গ্যাস লিকেজের কোনো বিষয় থাকতে পারে। শুধু এককভাবেই এটা হয় না, কারণ এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে। ইলেকট্রিক্যাল এক্সপ্লোশনও হতে পারে, অথবা আপনার অনেকেই বলেছেন যে সিলিন্ডার বিস্ফোরণের বিষয় থাকতে পারে। তারপরে গ্যাস পাইপলাইনের যে পাইপলাইন আছে সেখানে লিকেজ থাকতে পারে। ভবনটি এখন একেবারে ব্যবহারের অনুপযোগী। এখানে এটি এখন এমন একটা অবস্থায় আছে যে কোনো সময় যেখানে বিস্ফোরণ হয়েছে এটা একতলা যেহেতু, এবং এর উপরে আরও 2টো ফ্লোর আছে। তো এই ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। এই মুহূর্তে মগবাজারে বিস্ফোরণ স্থলে রয়েছেন সহকর্মী মাহমুদুল আরিফিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আরিফিন, মগবাজারে বিস্ফোরণ নিয়ে নতুন কি তথ্য জানতে পেরেছেন? তদন্তের অগ্রগতি নিয়ে কিছু জানা গেল কিনা এই পর্যন্ত? দোলা, এই যে মগবাজারের ভয়াবহ যে বিস্ফোরণ সেটি হওয়ার পরে সবশেষ যদি আপনি নতুন তথ্য বলেন, সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি দল এসেছে ঘটনাস্থল পরিদর্শনে। আসলে কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে বা এই ধরনের ঘটনা ঘটার পরে এখন বর্তমান কি অবস্থা এই যে ভবনটির, সেটি আসলে তারা পরিদর্শন করছেন। এবং পরিদর্শন করার পরে হয়তোবা পরবর্তীতে যে তদন্ত প্রতিবেদনটি দেওয়া হবে এবং অন্যান্য যেসব তদন্ত কমিটি রয়েছে। আসলে ঘটনাটি গতকাল ঘটেছে,
এখনও পর্যন্ত পুরোপুরি কারণ আসলে অনুসন্ধান করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই বুঝতেই পারছেন না আসলে এই যে এত বড় বিস্ফোরণটি এটি কীভাবে ঘটলো। তাই আসলে এখনও পর্যন্ত আপনি নতুন যদি কোনো তথ্য বলেন সেটি নেই। আর এই যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন যে রাখিনীর ৭৯ আউটার সার্কুলার রোডের যে মগবাজারে রয়েছে, এটা নিচতলা কিন্তু একেবারেই পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি জানেন এখানে শর্মা হাউস ছিল, বেঙ্গল মিটের যে দোকান ছিল এবং যে কয়টি দোকান ছিল আসলে সব কিছু একেবারেই তছনছ হয়ে গেছে বলা চলে। বিস্ফোরণ হলেও আসলে এখানে কিন্তু আমরা আগুনের কোনো চিহ্ন বা এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। এবং এই বিষয়টি আপনি জানেন দোলা, যে এই ঘটনার পরে আশপাশের প্রায় ডজনখানিক যে বিল্ডিং রয়েছে সেগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভয়ঙ্কর তথ্য যেটি আরও বড় ঘটনা ঘটতে পারত সেটি হচ্ছে এই ভবনটির একটি ভবন পরেই কিন্তু একটি ফিলিং স্টেশন রয়েছে। যত বড় এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনি জানেন, বিপরীত দিকের আড়ংয়ের যে ভবনটি রয়েছে বা আশপাশের ভবন রয়েছে সেগুলোর গ্লাস কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। তো এই যে বিস্ফোরণটি, এটি যদি আসলে ফিলিং স্টেশনের পাশে যদি আসলে এই বিল্ডিংটি হতো এবং এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে কত বড় আসলে আরও খারাপ পরিস্থিতি আসতে পারত সেটি আসলে এখনই অনুমান করা যাচ্ছে। আর এখানে যে বাসগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেই বাসগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আড়ংয়ের যে ভবনটি রয়েছে, ভবনের সামনে যে অংশ গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে এবং সেই নিচতলা যে অংশগুলো রয়েছে এখনও মাঝে মাঝে দেখছি গ্লাস মাঝে মাঝে খুলে পড়ছে। এবং এই ঘটনাস্থল যেটি গতকাল সন্ধ্যায় ঘটেছে, এরপর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলও এখানে রয়েছেন, কর্মীরা রয়েছেন এবং সামনে যেন আরও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি আসলে খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে উৎসুক জনতার ভিড় আমরা দেখছি, যে এই যে ঘটনাটি ঘটার পর থেকে গতকাল রাত থেকে আমরা দেখেছি উৎসুক জনতার ভিড় ছিল, এখন সেটি আরও বাড়ছে এবং এতে আসলে এখানে যারা আসছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং খতিয়ে দেখার চেষ্টা করছেন সেটিতে আসলে বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমরা যারা এখানে কয়েকটি যে কমিটি গঠন করা হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা বলছেন যে তারা যেসব আলামত সংগ্রহ করেছেন এবং সব কিছু পর্যালোচনা করছেন, আসলে গ্যাস বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তারপরেও আমরা অতীতে এর আগেও আমরা বেশ কয়েকবার এই যে গ্যাস বিস্ফোরণের কারণে যে এই ধরনের বিস্ফোরণ হয় সেসব জায়গায় কিন্তু আমরা এত বড় বিস্ফোরণ এবং এত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা দেখিনি। তো তারা সব কিছু মিলিয়ে তারা বলছেন যে এই বিষয়টি তারা খতিয়ে দেখে পরবর্তীতে হয়তো বা এ নিয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। তো দোলা, আমার কাছে এখান থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। মগবাজারের ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল আরিফিন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী বাইজিদ আহমেদ, আহতদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। বাইজিদ, আহতরা এই মুহূর্তে কেমন আছেন? অবস্থার কোনো উন্নতির কথা কি চিকিৎসকরা জানিয়েছেন কিনা? পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক তাদের রুমে আছি। এখানে আসার আগে আমি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছিলাম। সেখানকার তথ্য হচ্ছে সেখানে 5 জন রোগী ভর্তি আছেন, 3 জনের অবস্থা বেশি খারাপ, আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদেরকে অর্থাৎ আইসিইউতে ভর্তি করা হয়েছে, আর 2 জন জেনারেল বেডে আছেন। ওখান থেকে আমি চলে এসেছি এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের জানা মতে 5 জন রোগী বর্তমানে ভর্তি আছে। তাদের শারীরিক যে কন্ডিশন সেটা জানার জন্য পরিচালক স্যারের সঙ্গে আমরা কথা বলবো। তার যদি আপনি একটু বলতেন যে 5 জন রোগী ভর্তি আছে মগবাজার বিস্ফোরণের, তাদের সার্বিক কি অবস্থা? অনেক ধন্যবাদ। আমি তাদের সম্পর্কে বলার আগে একটু বলে নিই একটা বিষয়, যে আমরা যখন জানতে পারলাম যে মানে একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা কিন্তু সাথে সাথে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টটাকে অগমেন্ট করি। ওখানে আমরা অনেক ডাক্তার পাঠাই, নার্স ব্রাদার্সদেরকে পাঠাই এবং একই সাথে আমরা আমাদের স্বাস্থ্যকর্মী পাশাপাশি যে সমস্ত যেটা জানেন যে প্রচুর ওষুধ দরকার হয়, তখন আরো সরঞ্জাম যদি দরকার হয় সেগুলো আমরা কিন্তু সাথে সাথে অগমেন্ট করি, যেটা কিনা আমরা বিশ্বাস করি যে আমাদের যে 41 জন এসেছিলেন ওখান থেকে তাদেরকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পেরেছি। এখন যারা আছে তাদের কি অবস্থা? আমরা তাদেরকে আমাদের 5 জনের ভিতরে নিউরো সার্জারিতে আছেন এবং 5 জনের ভিতরে নিউরো সার্জারিতে আছেন এবং অর্থোপেডিক্সের জেনারেল সার্জারিতে আছেন। এখন তারা ভালো আছেন, আমরা আশা করছি তাদেরকে সুস্থ অবস্থায় আমরা বাড়ি পৌঁছে দিতে পারবো। বেশি খারাপ অবস্থায় কেউ কি আছে? এরকম আশঙ্কাজনক যারা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হব এরকম অবস্থায় নেই, আমরা আশা করছি তারা ভালো হয়ে যাবেন। এখন যেহেতু মোটিভ উদ্ঘাটন করা যায়নি বিস্ফোরণের, আপনাদের এখানে যে 5 জন আছে তাদের যে আহত হবার অবস্থা, অনেক সময় স্প্রিন্টার লাগে, নানান ধরনের বিষয় থাকে, তো আপনারা পর্যবেক্ষণ করে কি দেখেছেন? এটা কি গ্যাস জনিত বিস্ফোরণ নাকি অন্য কিছু আছে? আমাদের এখানে যারা আসছেন তাদের ভিতরে যেটা হয়েছে, যেটা আমরা বলবো
যে আঘাতজনিত, যেটা হয়তো কোনো কংক্রিট অথবা গ্লাস ইনজুরি, এবং যেটা অর্থোপেডিক সেটা হচ্ছে তারা ছুটাছুটি করে পড়ে গিয়েছেন, পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে, সেই ধরনের মানে স্পেসিফিক যেটা মানে আলোচনা হচ্ছে যে সেইটার কিন্তু এক সরাসরি ইনজুরি আসেনি, প্যাসিভ ইনজুরি যারা ওটার প্রেক্ষিতে আফটার ইফেক্ট যেটা সেই পেশেন্টগুলো আমরা পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোলা, আমরা কথা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে 5 জন আহত অবস্থায় ভর্তি আছেন, তাদের শারীরিক অবস্থা। চলে যাচ্ছি স্টুডিওতে। দোলা। বাইজিদ, আপনাকে ধন্যবাদ। আহতদের সবশেষ অবস্থা সম্পর্কে জানছিলাম সহকর্মী বাইজিদ আহমেদের মাধ্যমে। যাচ্ছি পরের প্রসঙ্গে। অবসায়ন না করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। সেজন্য একটি কমিটিও করে দিয়েছে আদালত। ওই কমিটিতে কারা থাকছেন তা আদালতের লিখিত আদেশে থাকবে। পিপলস লিজিংয়ের আমানতকারীদের আবেদনে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক ভার্চুয়াল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। পিপলস লিজিং পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে গত সপ্তাহে 201 জন আমানতকারী আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর শাহাদাত হোসেন হত্যা মামলায় মিরসরাই পৌরসভা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মোবাইল চুরির অভিযোগে রাজুর মালিকানাধীন হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে গত শুক্রবার আজিম হোসেন শাহাদাত নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজু ও তার 3 সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল বাতেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 1 জুলাই থেকে ঘর থেকেও বের হওয়া মানা, বিধিনিষেধ মানাতে মাঠে থাকবে সেনাবাহিনী। মগবাজারে গ্যাস জমে বিস্ফোরণ, হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক পরিদপ্তর। অবসায়ন নয়, পিপলস লিজিং পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট, কমিটি গঠন। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টা50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।